ভালো একটি ওয়ে। আমাদের যে ভাইকে দেখতে পাচ্ছেন, দেখছেন কিনা, উনি কিন্তু পিটি অনলাইন ক্লাসের স্টুডেন্ট ছিলেন। আপনাদের মতনই উনি আমাদের পিটি অনলাইন ব্যাচের একজন স্টুডেন্ট। 13th ব্যাচে ক্লাস করছেন ফাইজুল হাফিজ ভাই। মোটামুটি শান্তশিষ্ট মানুষ, চুপচাপ ছিলেন, মাঝে মাঝে খুব অল্প অ্যান্সার করতেন। তো ভাই, আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ বেশি দিন না, উনি 1 মাস ক্লাস করছেন আর 1 মাস হচ্ছে সেলফ প্রিপারেশন। এক মাস তো আমাদের সাথে ক্লাস করার পর এবার উনি নিজে নিজে প্র্যাকটিস করছেন, বাসায় সেলফ স্টাডি করছেন, এবং তারপর হচ্ছে মক টেস্ট দিয়ে পরীক্ষায় বসে গেছেন। টোটাল 2 মাস হচ্ছে ওনার পড়াশোনা। বাট ওনার একটা ভালো স্ট্রেংথ ছিল যে ওনার বেসিক ভালো ছিল। ওনার স্পিকিং, আমরা যেটা বলি বেসিক স্পিকিং, বেসিক রাইটিং, বেসিক গ্রামার, এগুলোতে কোনো প্রবলেম ছিল না। জাস্ট ওনার যেটা গ্যাপ ছিল সেটা হচ্ছে পিটি এক্সামের প্রত্যেকটা কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি। উনি আমার সাথে যখন প্রিপারেশন নিছেন, প্রত্যেকটা কোয়েশ্চেন কিভাবে অ্যান্সার করতে হয়, সেটা স্ট্র্যাটেজি, সেটা টিপস, সেটা যতগুলো টেকনিক সবকিছু শিখছেন ক্লাসে বসে। এরপর সেটা বাসায় কয়েকদিন প্র্যাকটিস করছেন, সেলফ স্টাডি করছেন, তারপর পরীক্ষায় বসে গেছেন। বাট 85 স্কোর একটা খুব দুর্দান্ত স্কোর, খুবই ভালো score। এবং স্পেশালি দেখবেন ওনার 2টা মডিউল, একটা হচ্ছে লিসনিং আর একটা স্পিকিং, এই 2টা মডিউলে খুব দুর্দান্ত স্কোর আসছে, 88 এবং 87। নর্মালি লিসনিং আর স্পিকিং কিন্তু 2টা কানেক্টেড মডিউল। তো লিসনিং আর স্পিকিং এ উনি খুবই ভালো, মার্শাল্লাহ, 88 এবং 87। রাইটিং ওনার আরেকটু ভালো হইতে পারতো, উনি আসলে খুব বেশি পড়াশোনার সময় পাননি। যেহেতু একজন ফুল টাইম জব হোল্ডার, উনি প্রফেশনাল মানুষ, চাকরি বাকরি করতেছেন, তো এই কারণে ওনার পক্ষে আসলে পুরা ইয়া নেওয়া সম্ভব হয়নি। তো রাইটিংটা আরো ভালো হতে পারতো। আর রাইটিং আমি 80 ধরে রাখছিলাম, 68 আসছে। রিডিং 71, স্টিল একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট, সারা জীবন মনে রাখার মতন একটা অ্যাচিভমেন্ট। 85 স্কোর হচ্ছে পিটি, যেটা কিনা আইএলস ব্যান্ড 8.5 এর সমান। ঠিক আছে, আইএলস ব্যান্ড 8.5। আলহামদুলিল্লাহ, আইএলস এক্সিলেন্স এখন পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে হাই স্কোর যেটা ফাইজুল হাফিজ ভাই পাইছেন, তা আবার আপনাদের অনলাইন ব্যাচ থেকে পাইছেন। এর আগে হাইয়েস্ট ছিল হচ্ছে তৃষ্ণা আপু, 81। আর এবার ফাইজুল হাফিজ ভাই সেটা ব্রেক করছেন, 85। ভাইয়ের সাথে আমার একটা একটা 5 স্টার রেস্টুরেন্ট বা একটা 5 স্টার হোটেলে একটা লাঞ্চ অথবা ডিনারের প্ল্যান আছে নেক্সট স্যাটারডে ইনশাল্লাহ। আর ভাইয়ের সাথে যদি ইন্টারভিউ করা হয়, অবশ্যই অবশ্যই ইন্টারভিউটা দেখবেন সবাই। এই ইন্টারভিউ থেকে শেখার অনেক কিছু আছে। তো আপনাদের জন্য যেটা ভালো সেটা হচ্ছে ভাইয়াও আপনাদের মতন এখন আপনারা যেভাবে ক্লাস করতেছেন একটা স্ক্রিনের সামনে, ভাইয়া ঠিক এইভাবেই ক্লাস করছেন, আমার ক্লাস করছেন। আমি ওনাকে যা পড়াইছি আপনাদেরকে তাই পড়াচ্ছি, উল্টারা এখন আরো বেটার পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। যত সময় যায় তত আমরা একটা কাজে ভালো হই, আপডেটেড হই। তো আমার মনে হয় আপনাদেরও 85, 86, 90 স্কোর না পাওয়ার কোনো কারণ নেই। আমি যে পথে হাঁটছি, আমি আপনাদেরকে সেই পথে হাঁটাইতে পারবো ইনশাল্লাহ। এবং আমার চেষ্টা, ফুল এফোর্ট থাকে, আমি পুরো দমে চেষ্টা করি। বাকিটা আপনারা যদি একটু আমার সাথে এফোর্ট দিতে পারেন, আপনারা যদি একটু আমার সাথে তাল মিলাইতে পারেন, তখনই আমাদের একটা ভালো স্কোর আসবে ইনশাল্লাহ। আজকে যেমন ভাইয়ার স্কোরটা আমি প্রাউডলি শেয়ার করতে পারতেছি, মানে মনটা বড় হয়ে গেছে যে একজন মানুষ 85 পাইছে, 2টা মডিউলে 88, 87 পাইছে। ঠিক এইভাবে যেন আপনাদের যতগুলো অ্যাচিভমেন্ট সেটাও যেন ফিউচার স্টুডেন্টদেরকে আমি দেখাইতে পারি, তাদেরকে একটু ইন্সপায়ার করতে পারি যে ফাইজুল ভাই যদি পায় তাহলে আপনি কেন পাবেন। মানে চোখের সামনে যে ভাইয়াটা, উনি যদি এই ক্লাসটা করে 85 পায়, আপনি কেন এই ক্লাসটা করে 80, 75, 70 পাবেন? তাই না? আপনারও তো পাওয়া উচিত। এখন সেটা পাওয়ার জন্য যা কিছু করতে হবে সেটা আপনাকে করতে হবে। আমি তো আমার কাজ করতেছি টিচার হিসেবে, আপনি স্টুডেন্ট হিসেবে আপনার যে কাজটা আছে সেটা আপনাকেই করতে হবে, এবং আপনাকে সিরিয়াসলি করতে হবে। আপনি মনে করলেই হবে না যে আচ্ছা হ্যাঁ ভাইয়ার ক্লাস জয়েন করলেই তো 85 পাওয়া যায়, 80 পাওয়া যায়, না। আমার ক্লাস জয়েন করে আমার ক্লাসে যা কিছু শিখতেছেন সেটা আবার প্র্যাকটিক্যালি পড়াশোনা করতে হয়, সেটা প্র্যাকটিস করতে হয়, বারবার বারবার করে নিজে
চেষ্টা করে সেটাকে ইমপ্রুভ করতে হয়, পারফেকশন আনতে হয়। এটা অটোমেটিক্যালি আসবে না, আপনাকে পুশ করে নিতে হবে জিনিসটা। আপনার কাজ এটা। আপনি যখন আমার এফোর্টের সাথে আপনার এফোর্টটা দিবেন তখনই আমরা রেজাল্ট পাবো, এবং এই পুশটা আপনাকেই করতে হবে। কারণ আমার পুশটা কিন্তু 50%। আমার পুশ আমি 50%-এর বেশি করতে পারবো না, আপনার 50% বাকিটা ম্যাটার করে। আমার 50, আপনার 50, দুইটা মিলে 100%। এটাতে যাতে আপনাদের কখনো গ্যাপ না হয়, কেমন? ঠিক আছে। আপনারা কি বলতেছেন, প্রেডিকশন থেকে ভাইয়া করছে? হ্যাঁ, অবশ্যই প্রেডিকশন কোয়েশ্চেন সব যতটুকু পার্সনই করছে। ভোকাবুলারি এমনিতেই ওনার ভালো ছিল, মোটামুটি ভালো ছিল ইনশাল্লাহ। আচ্ছা, চেষ্টা করতেছি। ওয়ালাইকুম আসসালাম। আমরাও এমন ভালো রেজাল্ট করব। আমি আর আমার ওয়াইফ জানুয়ারিতে একসাথে এক্সাম দিব। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড। আজকে রেজিস্ট্রেশনের জন্য আইএলটিএস এক্সেলেন্সে পেমেন্ট করেছি। আচ্ছা, ভেরি নাইস ভাই। জানুয়ারি জানুয়ারি সিট খালি আছে। এক্সাম সেন্টার তো একটা, এক্সাম সেন্টার অনেকগুলো আছে। বলছি তো, এক্সাম সেন্টার কখনো ম্যাটার করে না। আচ্ছা, তো ফাইজুল ভাইয়ের অ্যাচিভমেন্ট আমাদের সবার অ্যাচিভমেন্ট, আপনাদের অ্যাচিভমেন্ট। কেউ যখন ভালো স্কোর করে সেটাও আমার অ্যাচিভমেন্ট। কেউ যখন 30 পায়, 35 পায়, সেটাও আমার মানে এম্বারেসমেন্ট, এটা আমার অপমান। ওটাও আমার স্কোর। আপনারা যাই করেন সেটাই আমার স্কোর। বাট আপনারা এমন একটা স্কোর করেন যেটা আপনি নিজে প্রাউড থাকবেন, যে স্কোরটা আপনাকে বেনিফিট দিবে। আপনার যে একটা স্বপ্ন আছে না, বিদেশ যাবেন, এই দেশটা ছেড়ে একটা সুন্দর দেশে যাবেন, একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, একটু ভালো একটা লাইফস্টাইল লিড করবেন, ফ্যামিলির জন্য কিছু করতে পারবেন, নিজের জন্য কিছু করতে পারবেন, একটা সুন্দর লাইফ গড়বেন সবার জন্য। তো ভাই, সেই লাইফের পথে যতগুলা কাজ আছে, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বলেন, টিউশন ফি বলেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশন, এই সব কিছু হচ্ছে 20%। 80% হচ্ছে আপনার আইএলস অথবা পিটি স্কোর। আপনার যত কাজ কাম আছে, একাডেমিক ডকুমেন্ট, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, এই সবকিছু মিলে মাত্র 20%। 80% হচ্ছে আপনার পিটি অথবা আইএলস এর স্কোর। এই জিনিসটাতে আপনার অ্যাচিভমেন্ট আছে। একটা ব্যাংক স্টেটমেন্ট গোছানোর মধ্যে আপনার কোনো অ্যাচিভমেন্ট নেই, এটা আপনি নিজে করতেছেন, এটা আপনার অর্জন। এটার প্রতি ফোকাস দেন। যারা আইএলস বা পিটি তে উতরাইতে পারছে তাদের জন্য বাকি 20% ইস্যু হয় নাই। টাকার সমস্যা, ফান্ডিং ক্রাইসিস, টাকা চলে আসছে, আল্লাহ একটা না একটা ওয়েতে ম্যানেজ করে দিয়েছেন। আপনার যদি কোনো ইয়া থাকে, সেটাও কোনো না কোনো ভাবে ম্যানেজ হয়ে গেছে। আপনার একাডেমিক স্কোর কম, সেটাও ম্যানেজ হয়ে গেছে, সেটাও হয়ে গেছে। বাট এই আইএলস বা পিটি স্কোরটা আপনি নিয়ে যান। এটা আপনি আপনার ভালো লাগবে, ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে, ভিসা অ্যাপ্লিকেশন আমাদের জন্য সহজ হবে, সব কাজ সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটাতে ফোকাস করেন, এখন যেটাতে আছি না এটাতে ফোকাস করেন। এই যে আপনারা কথা শুনতেছেন না, কথা না শুনে কথার মাঝখানে আরেকটা জিনিস চিন্তা করতেছেন, সেটা লিখতেছেন, ডেফিনেটলি নট এনকারেজড। ওটা যখন আসবে আসবে, এখন যেটাতে আছি না এটাতে থাক, তাই না? ফোকাস খুব ইম্পর্টেন্ট জিনিস। যখন কেউ কথা বলে, যদি ইম্পর্টেন্ট কথা বলে, সেটা শোনা উচিত। আর যদি সেটা ইম্পর্টেন্ট না হয়, তাহলে লিভ করা উচিত, থাকা উচিত না, যে কোনো এক। আমি বলছি না, আমি খুব সিরিয়াস মানুষ। আমি খুব সিরিয়াস এবং খুব সিরিয়াস স্টুডেন্ট পছন্দ করি। আহ এখন তো এটা আপনারা অনলাইনে আছেন, আমার অফলাইন ক্লাসে যদি কারো ফোন বাজে, আমার ফেস চেঞ্জ হয়ে যায় ন্যাচারালি। আমি কখনো কেউ আমার ক্লাসে ঢুকবে বাট ফোন টোন অন করে আসবে, ক্লাসের মাঝখানে ফোন পিক করবে, খুব ডেঞ্জারাস জিনিস এই কাজ করে। এগুলো মানে একদম এনকারেজ। আপনারা যদি ভালো করতে চান ভাই, আমার সাথে জয়েন করেন, সিম্পল কথা। যে পথে আমি হাঁটবো, এই পথটা সবসময় ইজি হবে এমন না। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে সহজে, ইজি ওয়েতে এই পথটা পার করে দিতে। বাট সবসময় ইজি হবে না, কিছু চ্যালেঞ্জ থাকবে। এবং আপনাদের অবশ্যই আপনার ফোকাস, আপনার অ্যাটেনশন, আপনার সিনসিয়ারিটি, এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হবে। যদি এগুলাতে কমতি থাকে, তাহলে ভাই আমি আপনাকে হেল্প করতে পারবো না। আমি আপনাকে তখনই হেল্প করতে পারবো যদি আপনি সিরিয়াস হন। আপনি যদি সত্যিকার অর্থে একটা ভালো স্কোর চান, একটা ভালো কিছু করতে চান, তাহলে আমার ক্লাস, আমার কথা আপনার কাজে লাগবে। যদি আপনি এই প্ল্যানের ব্যাপারে সিরিয়াস না থাকেন, এই টোটাল যে আইডিয়া, টোটাল যে প্রিপারেশন, এই ব্যাপারে যদি আপনি সিরিয়াস না থাকেন, ফোকাস না থাকেন, ইউ হ্যাভ টু বি ফোকাসড। যদি আপনার ফোকাস না থাকে,
তাহলে আমি যাই বলে যাই ভাই, আপনার কাজে লাগবে না, আপনিও খামাখা সময় নষ্ট করতেছেন। আলটিমেটলি সিরিয়াস হইতে হবে, সিনসিয়ার হইতে হবে, একটু হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে, এবং ফোকাস থাকতে হবে। যেটা করবেন সেটা করবেন, চোখের সামনে খালি এটাই আছে, এখন খালি পিটিএস। এখন ডানে বামে কি হয়েছে না হয়েছে, ফেসবুকে আমার নোটিফিকেশন আসছে, ফোনে আমার রিং বাজছে, এইসব জিনিসপাতি এখন চলবে না। ঠিক আছে, তাইলে আসেন, এখন আমি আস্তে আস্তে অ্যান্সার করবো আপনাদের জিনিসগুলো। এসএ ব্যাংক যখন আপলোড হয়ে যাবে তখন পাবেন ইনশাল্লাহ। রিডিং বেসিক জিরো, আপনাকে আগে বেসিক ক্লাস করতে হবে ভাইয়া। হাসানুর মেহফুজ ভাই, আপনাকে বেসিক টু পিটি ওই প্রোগ্রাম থেকে আসতে হবে। আপনি ডিরেক্ট পিটি প্রোগ্রামে নট এনকারেজড, আমি এটা সাজেস্ট করি না। আপনি সাফার করবেন, আপনি দেখবেন সবাই অ্যান্সার করতে পারতেছে, আপনি অ্যান্সার করতে পারতেছেন না। আপনার যদি বেসিক জিরো থাকে, আপনি বেসিকটা ক্লিয়ার করে, আমাদের পিটি বেসিক ইজ আ ভেরি ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। জাস্ট একটা প্রোগ্রাম না, সেখানে স্পিকিং, রাইটিং, গ্রামার সবকিছু শেখানো হয়। না, গ্রামার ইস্যুস নাই, আপনার অন্য না অন্য কোনো একটা ইস্যুস আছে। আজকে আপনাকে আমি অ্যান্সার করাবো, তাহলে আপনাকে আজকে অ্যান্সার করাবো। আপনার যদি গ্রামার ইস্যুস না থাকে, আপনি অ্যান্সার দিবেন, আমি দেখি আপনার অ্যান্সার কত আসে। ঠিক আছে, বাট যখন বলছেন রিডিং বেসিক জিরো, বেসিক জিরো, সেটা রিডিং হোক, রাইটিং হোক, স্পিকিং হোক, লিসেনিং হোক, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বেসিক প্রোগ্রাম অ্যান্ড দেন প্রোগ্রেস টু দিস ওয়ান। পিটিইতে পরে আসার কথা, এখন আসার কথা নেই। এটাও একটা প্রবলেম আমরা অনেকের ক্ষেত্রে দেখি, যে আপনাদেরকে আমরা সাজেস্ট করি যে বেসিক থেকে শুরু করতে, যদি আপনার বেসিক উইকনেস থাকে, আপনি ফিল করেন যে আপনার বেসিক ভালো, আপনি পিটিইতে আসেন। বাট পিটিইতে এসে আপনি কোপ আপ করতে কষ্ট হয়, কারণ যেহেতু বেসিক গ্যাপ আছে। এবং আলটিমেটলি আপনারা কেউ কেউ 40, 45, 50-তে আটকায় যান। চিন্তা করা উচিত ছিল যে আপনাকে সাজেশনটা কি দেওয়া হয়েছে, সেটা কাজে লাগাইলে আপনার কি হতো। আপনি হয়তো একটা মাস পর পিটিইতে, 2টা মাস পর পিটিইতে আসতেন, বাট যখন আসতেন আপনি প্রিপেয়ার্ড হয়ে আসতেন, আপনি গোছায় আসতেন। বাট আপনি যদি জাস্ট তাড়াহুড়া করে আসেন যে না ভাই কোনো মতে আমি পার পাইলে হয়েছে, কোনো মতে লাইফে সবসময় পার পাওয়া যায় না, লাক বাই চান্স হয়ে যেতে পারে। বাট যেটা নর্মাল প্রসেস, আপনি বেসিক একটা ফাউন্ডেশন ডেভেলপ করবেন, ফাউন্ডেশনের উপর আপনি অন্য কিছু বানাবেন। আপনি ক্লাস 1 থেকে 5 এটা পড়াশোনা করে আপনি ক্লাস 6-এ আসবেন। আমার পিটি হচ্ছে ক্লাস 6 থেকে 10। আপনি যদি ক্লাস 1 থেকে 5 ক্লিয়ার না থাকে, এটা নট এনকারেজড, আপনি ডিরেক্ট পিটিতে আসেন। ঠিক আছে, আসেন তাহলে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করি। আমরা আজকে আমাদের লিসেনিং মডিউলে যে ক্লাসটা আমরা লাস্ট ক্লাসে করছিলাম, সেটা আমাদের আবার একবার করার কথা ছিল, মনে আছে? আপনাদের রিকোয়েস্ট ছিল যে ভাই এই ক্লাসটা একটু আরেকবার করাই দিলে ভালো। মনে আছে নাকি, নাকি এটা স্কিপ করে চলে যাবো, এটা বাদ দিব নাকি? রিসোর্স ব্যাংকের ভোকাবুলারি গুলো শেষ করে আলহামদুলিল্লাহ এখন অনেক অনেকটাই কনফিডেন্ট লাগবে, মার্শাল্লাহ, ভেরি গুড। সেখানকার ভোকাবুলারি গুলো অনেক হেল্পফুল, এক্স্যাক্টলি। ভাই রিসোর্স ব্যাংক বানাইছি আমি, প্রত্যেকটা ওয়ার্ড, আইএলটিএস পিটি যতগুলো ওয়ার্ড আসে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে সেটার মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, সেন্টেন্স সবকিছু বানাইছি। আমি জানি রিসোর্স ব্যাংকে কি আছে, ভোকাবুলারি, কলোকেশন, প্রিপোজিশন। আপনার রাইটিং এ হেল্প হবে, স্পিকিং হেল্প হবে, লিসেনিং হেল্প হবে, রিডিং এ হেল্প হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আসেন আমরা তাহলে ইয়াতে চলে আসি। যেহেতু সামারাইজ স্পোকেন টেক্সট আপনারা ফিল করতেছেন যে আরেকটা ক্লাস নিলে এটা আপনাদের জন্য ভালো হয়, অবশ্যই আপনারা যখন চাইবেন, আপনারা যদি পড়তে চান, আমি কোর্সে লাগলে 5টা ক্লাস বেশি নিব। যদি আপনারা পড়তে চান, আমি কিন্তু কখনো ভাই ওভাবে শেষ করে দেই না। আমি আরো ভালো একটা ক্লাস ডাবল নেই, ট্রিপল নেই, যদি আপনারা চান। না, আপনাদের ভালো করানো বা আপনাদের মানে ডিমান্ডই হচ্ছে আমার মানে ইয়া, আমি ভালোবাসি পড়াইতে। আপনারা যদি পড়তে চান, আর কোনো কথাই নেই, আসে। তাহলে ভাইয়া আজকে আমরা যাচ্ছি আবার লিসেনিং। লিসেনিং মডিউলের প্রথম যে কোয়েশ্চেন, যার নাম হচ্ছে সামারাইজ স্পোকেন টেক্সট। আমি একটু ছোট্ট করে রিভিউ করে দিই আপনাদের জন্য, ঠিক আছে? যে সামারাইজ স্পোকেন টেক্সটে আমরা কি করি। আমরা মেইনলি একটা সামারি লিখি, আমাদেরকে একটা সামারি লিখতে হয়। তো কিসের উপর সামারি লিখি? আমরা একটা অডিও লেকচার শুনি, সেই অডিও লেকচারটা শুনে সেই অডিও লেকচারের উপর আমাদেরকে একটা ছোট্ট সামারি লিখতে হয়।
আচ্ছা, তো যে অডিও লেকচার শুনবো সেই লেকচারের একটা টপিক থাকবে। এই টপিকটা লেকচারের শুরুতে মেনশন করে দেয় যে হ্যাঁ, এই লেকচারের টপিক হচ্ছে এটা। আচ্ছা, সেই টপিকটা বলার পর আমাকে সেই টপিকের উপর বেশ কিছু কথাবার্তা বলে। এখন একটা লেকচার যখন আমি শুনতেছি যেটার উপর আমাকে সামারি লিখতে হবে, আমি কি লেকচারটা শোনার পর ডিরেক্ট সামারি লিখতে পারবো, নাকি লেকচারটার জিনিস, লেকচারে যা যা কথা বলতেছে সেই কথাগুলো আমি একটু নোট ডাউন করবো? কি মনে হয়, আমরা কি লেকচার শেষ হওয়ার পর ডিরেক্ট সামারি লিখতে পারবো? সবার মেমোরি কি এত ভালো যে লেকচারে আমি যা শুনছি সবকিছু আমার মনে আছে, কম্পিউটারের মতন সেভ হয়ে গেছে? না, আমরা নোট ডাউন করবো। ভেরি গুড। আমরা যেটা করব, লেকচার যখন যাচ্ছে একটা একটা কথা, এক একটা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমরা কিছু ওয়ার্ড, কিছু ফ্রেজ নোট ডাউন করব। ধরেন লেকচারের মধ্যে বলছে যে ক্লাইমেট চেঞ্জ ইজ বিকামিং আ গ্লোবাল ইস্যু। ক্লাইমেট চেঞ্জ, এখন ক্লাইমেট মানে জলবায়ু, আবহাওয়া, চেঞ্জ মানে পরিবর্তন। আমি শুধু ক্লাইমেট অথবা শুধু চেঞ্জ, আলাদা আলাদা শব্দ লিখলে হবে নাকি পুরা দুইটা শব্দ একসাথে লেখা উচিত? ক্লাইমেট আলাদা, চেঞ্জ আলাদা লিখবো, নাকি দুইটা শব্দ একত্রে একটা ফ্রেজ লিখবো? কি মনে হয় আপনাদের? একসাথে লিখবো, যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে একটা টার্ম, এটা একটা আলাদা টপিক, ক্লাইমেট চেঞ্জ। তো যখন দুইটা শব্দ লিখতেছি এটাকে আমরা বলতেছি ফ্রেজ। তাহলে লেকচারের প্রতিটা সেন্টেন্সে কখনো আমি একটা ওয়ার্ড নোট করব, কখনো আমি একটা ফ্রেজ নোট করব। এরকম বেশ কিছু ওয়ার্ডস এবং ফ্রেজেস লেকচার থেকে আমি নোট করব লেকচার চলা অবস্থায়। লেকচারটা যখন চলতেছে, লেকচার শুনতে শুনতে আমি কিছু ওয়ার্ড, কিছু ফ্রেজ নোট ডাউন করব। তা আমার চেষ্টা থাকে নর্মালি প্রতিটা সেন্টেন্স থেকে একটা করে ওয়ার্ড নেওয়া, যদি না পারি দুইটা সেন্টেন্স থেকে একটা করে ওয়ার্ড। ঠিক আছে, দুইটা সেন্টেন্স থেকে একটা করে। ভাইয়া এখন ক্লাস আমি যেটা বলতেছি এখানে ফোকাস করতে বলেছি না ভাইয়া, ওয়াসি ভাইয়া? একটা এনার্জি নষ্ট হয়ে যায় কিন্তু, তাই না? এখন এটা কোথা থেকে আসছে ভাইয়া, এই কথা কোথা থেকে আসছে? আপনি এখন রেকর্ডেড ক্লাস করবেন এই মুহূর্তে? তো যেটা বলতেছিলাম, যে আমার যখন ইয়া থাকে, কথার ইয়া হারাই ফেলছি আর কি। আচ্ছা, এই তো এই যে একটু আগে বলতেছিলাম ফোকাস থাকা নিয়ে একটা সুন্দর একটা লেকচার দিছিলাম। তো মনে হচ্ছে সবাই এখনো প্রসেস করতে পারেন। একটু প্রসেস করেন জিনিসটা, আপনাদের জন্য ভালো। আচ্ছা, প্রবাবলি আমি বলতেছিলাম হচ্ছে গিয়ে নোট করার কথা, যে আমি কখনো কখনো প্রতিটা সেন্টেন্স থেকে চেষ্টা করবো একটা করে ওয়ার্ড নোট করতে। আর যদি না পাই তাহলে আমি অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্স থেকে একটা করে ওয়ার্ড নোট করার চেষ্টা করবো। দুইটা সেন্টেন্স থেকে একটা করে ওয়ার্ড নোট করি। ঠিক আছে? আচ্ছা, তো আমি যখন ওয়ার্ড গুলো নোট করলাম, পুরো লেকচারের কথার কথা 15টা সেন্টেন্স অথবা 20টা সেন্টেন্স ছিল, 15-20টা সেন্টেন্সের একটা লেকচার ছিল। আমি যখন শুনতেছিলাম প্রত্যেকটা সেন্টেন্স থেকে আমি একটা দুইটা করে ওয়ার্ড নোট করছি। আচ্ছা, ওয়ার্ড নোট করা শেষে আমি ওয়ার্ড গুলোকে কানেক্ট করব। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটি ইয়াকে আমি কানেক্ট করে ফেলবো। যখন প্রত্যেকটা ওয়ার্ডকে আমি কানেক্ট করতেছি আমি একটা মেইন আইডিয়া পাচ্ছি। প্রতি 3-4টা ওয়ার্ডকে কানেক্ট করলে আমি একটা মেইন আইডিয়া পাচ্ছি। এভাবে ধরলাম আমি 20টা ওয়ার্ড নোট করছি, লেকচার শোনা অবস্থায় আমি 15 থেকে 20টা ওয়ার্ড নোট করছি। যখন সবগুলো ওয়ার্ডকে আমি কানেক্ট করলাম, আমি একটা 4 থেকে 5টা মেইন আইডিয়া পেয়ে গেছি। এই 5টা আইডিয়াকে কানেক্ট যে করলাম, কানেক্ট করে কি ওয়ার্ড হিসেবে রাখবো, নাকি সেটা নিয়ে একটা সেন্টেন্স লিখে ফেলবো? তা আপনারা বলেন তো। লাস্ট ক্লাসে আমরা করছিলাম যে 3-4টা ওয়ার্ডকে যখন আমরা কানেক্ট করতেছি একটা সেন্টেন্সে কনভার্ট করবো। এক্স্যাক্টলি, ওয়ার্ড গুলাকে কম্বাইন করে আমরা এক একটা সেন্টেন্সে চলে যাব। তো যখন এরকম 4-5টা সেন্টেন্স চলে আসবে সেটাই আমার সামারি হয়ে যাবে। ব্যাস, সেটাই আমার সামারি হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার। আমরা একটা অডিও লেকচার শুনবো, সেই লেকচারে যা কিছু বলবে আমরা যা শুনতে পাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ড অথবা ফ্রেজ আমরা নোট ডাউন করবো। যখন লেকচারটা শেষ আমি দেখবো যে আমি মোটামুটি 15 থেকে 20টা ওয়ার্ড
নোট করতে পারছি, যতগুলো ওয়ার্ড নোট করছি সেগুলোকে কানেক্ট করে আমরা এক একটা সেন্টেন্স বানায় ফেলবো, এবং সেই সেন্টেন্স গুলা যখন লিখে ফেলবো আমার সামারিটা হয়ে যাবে। এই হচ্ছে মেইন কাজ। খুব কঠিন, খুব একটা কঠিন না। জাস্ট কাজ হচ্ছে আপনি খুব ফোকাসড লিসেনিং, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যা শুনতেছেন সেখান থেকে ওয়ার্ড নোট করবেন, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। নোট করার দুইটা ওয়ে আছে। আপনাকে একটা কাগজ দিবে, ল্যামিনেটেড পেপার দিবে, আপনি চাইলে পেপারের মধ্যে নোট করতে পারেন, আবার আপনি চাইলে ডিরেক্ট ইয়ার মধ্যে লিখতে পারেন। আপনি চাইলে হচ্ছে আমার যে অ্যান্সার করার যে একটা বক্স আছে ওখানের মধ্যে টাইপ করতে পারেন, এক্স্যাক্টলি অন পেপার অথবা অন স্ক্রিন। আপনি চাইলে কাগজে কলমে, যদি আপনি কাগজে কলমে লিখতে অভ্যস্ত হন আপনি কাগজে কলমে লিখে ফেলেন নোটগুলা, আর যদি আপনি টাইপিং এ বেটার হন আপনি টাইপ করে ফেলেন, ব্যাস। যেভাবেই করেন আপনি আপনার ইয়াটা করে ফেলেন, আপনি আপনার নোটগুলো ভালো মতন নেন এবং তারপর সেগুলোকে কানেক্ট করে করে এক একটা সেন্টেন্সে কনভার্ট করেন, ঠিক আছে? ওকে। এখন কি কোনো সেন্টেন্স যদি টপিকের সাথে পুরোপুরি ম্যাচ না করে, না প্রবলেম নেই। আপু আমরা সামারি লিখতেছি, তো সামারিতে আমার আমার যে সেন্টেন্স সেটা লেকচারের সাথে 100% ম্যাচ করতে হবে এমন কোনো টেনশন নেই। আমি তো সামারি লিখছি, আমি লেকচারের কথাটাকে আমি আমার ওয়েতে চেঞ্জ, মানে আমার ওয়েতে আমি এক্সপ্রেস করতেছি। একটু হালকা পাতলা চেঞ্জ হইতে পারে, সমস্যা নেই, বাট এটা যাতে আউট অফ টপিক না যায়, আউট অফ কনটেক্সট না চলে যায়, সেটা আপনি খেয়াল করবেন। তো ক্লিয়ার আমরা সবাই থিওরি? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। তাহলে একটা কাজ করি, আমরা একটু চলে যাই ইয়াতে, আমরা একটু আপনাদের তাও একটা থিওরিটা দেখাই দিই, আমি যা কিছু বলছি সেটাকে আমি শর্ট একটু দেখাই দিই। আমরা একটা অডিও লেকচার শুনবো, যে লেকচারটা আপ টু 90 সেকেন্ডস পর্যন্ত, 90 সেকেন্ডস পর্যন্ত লেকচারটা লম্বা হতে পারে। অডিও শোনার সময় আমি লেকচার থেকে যতগুলো ওয়ার্ড নোট করতে পারি আমি নোট করে ফেলবো। কখনো কখনো ওয়ার্ড নোট করব, কখনো ফ্রেজ, যখন মানে সবসময় তার একটা ওয়ার্ডে হবে না, কখনো একের বেশি ওয়ার্ড লাগতে পারে। ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস লিসেনিং, খুব মনোযোগ দিয়ে শুনবো এবং নোট নিব। আমি বলছি অ্যাট লিস্ট 15+ ওয়ার্ডস, যত বেশি ওয়ার্ড নোট করতে পারবো তত আমার সামারিটা বেটার। আমার যত বেশি ওয়ার্ড থাকবে তত তত আমার ভালো সামারি। যত নোট যত কম, আমার তো লেখারই কিছু নেই। নোট যত বেশি সামারি তত বেটার, নোট যত কম সামারি তত পুয়ার। তাহলে আমি একটু বেশি ওয়ার্ড নোট করার চেষ্টা করবো। নর্মালি আমার লেকচারের শুরুর দিকে আমার টপিকটা থাকবে, টপিকটা মিস করার চেষ্টা, মানে টপিক যাতে মিস না হয়, ভালো করে শুনে টপিকটাকে আপনারা ক্যাপচার করে বসাই দিন, ঠিক আছে? যখনই কয়েকটা ওয়ার্ডকে আপনারা কম্বাইন করবেন দেখবেন এক একটা মেইন পয়েন্ট অথবা কি পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে অডিও শোনার সময় নোট নিচ্ছি, অডিও শেষ হওয়ার পর যতগুলা নোট নিছি সেগুলাকে দিয়ে আমি একটা সামারি লিখব, এবং সেই নোটগুলাকে, যতগুলো ওয়ার্ড আছে ফ্রেজে সবগুলোকে আমি কানেক্ট করব, কানেক্ট করে সেগুলোকে সেন্টেন্সে কনভার্ট করে ফেলবো। আমার সামারি যেন 50 ওয়ার্ডস এর কম না হয়, 70 ওয়ার্ডস এর বেশি না, 50 to 70 ওয়ার্ডস এর মধ্যে আমার সামারি থাকে। টোটাল লেখার টাইম 10 মিনিট, লাইভ ওয়ার্ড কাউন্ট আমি দেখতে পাবো। তো যেটা বলতেছিলাম, যে আমি যখন কনজাংশন লিখবো, কনজাংশন বলতে যখন দুইটা আইটেম কানেক্ট করতেছি, এটা কিন্তু একটাই সেন্টেন্স। চাই প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, এখানে কিন্তু সাবজেক্ট একটা ভার্বও একটা, জাস্ট অবজেক্ট হচ্ছে এই দুইটা। তো ক্রিকেট এন্ড ফুটবল দুইটা আইটেম, এটাকে কম্বাইন করছে এন্ড, এটা কিন্তু আলাদা সেন্টেন্স না, একই সেন্টেন্স। এই জন্য এখানে আমার একটাই সেন্টেন্স, এখানে আমি আর কোনো ইয়া করতেছি না। বাট আই প্লে ক্রিকেট এটা একটা সেন্টেন্স, হি প্লেজ বাস্কেটবল এটা আরেকটা সেন্টেন্স। যখন দুইটা সিম্পল সেন্টেন্সকে আমরা কানেক্ট করি সেটাকে বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা এন্ড এর আগে, অথবা কমপ্লেক্স সেন্টেন্সে যতগুলা WH ওয়ার্ড আছে, রিলেটিভ প্রোনাউন আছে, এই হু, হুইচ, ওয়ের, হোয়াট, এই টাইপের শব্দ, তার আগে আমরা কমা দিই। তাহলে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে যত কনজাংশন আছে, যত রিলেটিভ প্রোনাউন আছে, এদের আগে আমরা কমা দিব। ইম্পর্টেন্ট হচ্ছে গ্রামার, আমার গ্রামার ঠিক রাখতে হবে। ভোকাবুলারি, আমি যত ভালো ভোকাবুলারি ইউজ করতে পারি তত ভালো। স্পেলিংস, আমার বানান যাতে ভুল না হয়। প্রত্যেকটা সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, প্রত্যেকটা সেন্টেন্স ফুল স্টপ দিয়ে শেষ করব, এবং লেকচারে যত মেইন মেইন পয়েন্ট সবগুলা কন্টেন্ট আমি কভার করার চেষ্টা করি।
যদি এগুলো ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমার সামারি ভালো। ক্লিয়ার? চলেন এবার আমরা শুরু করতেছি। আজকে কে অ্যান্সার করবেন আসেন। আমি ইয়াতে যাচ্ছি, একটু একটা মিনিট টাইম দেন আমাকে। আমি একটু আমাদের ইয়াতে যাই। সামারাইজ স্পোকেন টেক্স প্রেডিকশন কোয়েশ্চেন। আমরা কি পার্সোনাল হ্যাপিনেস করছিলাম? এটা করছি, এটা করছি। আচ্ছা তাহলে পরেরটায় যাই। পরেরটা আবার ডিফিকাল্ট দেখাচ্ছে। রোমান সিটিজ, সবাই খাতা কলম অথবা কিবোর্ড যেটাই আছে রেডি করেন। খাতা কলম কিবোর্ড যেটাই আছে সেটা রেডি করেন। প্লে করতেছি, এবার শুনেন এবং সুন্দর করে অ্যান্সার দেন। মানে সবাই নোট করেন, মেইনলি হচ্ছে লেকচার থেকে নোট করেন জিনিসগুলো। But you can see from the relatively crooked and narrow streets of the city of Rome as they look from above today, you can see that, again, the city grew in a fairly ad hoc way, as I mentioned. It wasn't planned all at once. It just grew up over time, beginning in the 8th century BC. Now, this is interesting because what we know about the Romans is when they were left to their own devices, and they could build a city from scratch, they didn't let it grow in an ad hoc way. They structured it in a very methodical way that was basically based on military strategy, military planning. The Romans, they couldn't have conquered the world without obviously having a masterful military enterprise, and they everywhere they went on their various campaigns, their various military campaigns, they would build camps, and those camps were always laid out in a very geometric plan along a grid, usually square or rectangular. So when we begin to see the Romans building their ideal Roman city, they turn to that so-called castrum or military camp design. আচ্ছা, আহ আপনারাও তো নিছেন আশা করি। সাউন্ড এমনই, সবগুলো অডিওতে সাউন্ড থাকবে না, কিছু অডিও সাউন্ড কম থাকবে এরকম। এটা এবং এটা দেখেন লেকচারটাও কিন্তু ডিফারেন্ট ছিল। এটা একটা ক্লাসরুমের সেটিং এ ছিল, যেটা ক্লাসরুমে টিচার কথা বলতেছে, আমরা ওখান থেকে শুনতেছি নর্মালি। বুঝছেন? আচ্ছা, বাট আমি একটা কাজ করছি, আপনারাও নোট নিছেন, আমিও নোট নিছি বসে বসে। আপনারাও নোট নিছেন, আমিও নোট নিছি। আমি কি করছি, যতগুলা শব্দ আমি শুনতে পাইছি, যতগুলো ওয়ার্ড শুনতে পাইছি, আমি সবগুলা এখানে নোট করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু হবে, আপনারা সবসময় একই ভলিউমে কিন্তু শুনবেন না লেকচার। কখনো বেশি শুনবেন, কখনো কম শুনবেন, কখনো আস্তে শুনবেন, কখনো দেখবেন ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতেছে, ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ধুমধাম অ্যাম্বুলেন্স বাজতেছে, অনেক কিছু শুনবেন। আচ্ছা, দেখেন তো আমি কি লিখছি। ক্রুকেড ন্যারো স্ট্রিটস ছিল এক সময় কোথায়? ইন দ্য সিটি অফ রোম। রোমের যে শহর, সেখানকার রাস্তাগুলো এক সময় আঁকা বাঁকা সরু ন্যারো ছিল। সেখান থেকে এই সিটিটা গ্রো করছে। এবং যখন শুরুতে গ্রো করছিল তখন খুব একটা প্ল্যান ছিল না, এবং এটা আস্তে আস্তে গ্রো করছে, গ্রো আপ ওভার টাইম, সময় ধরে আস্তে আস্তে গ্রো করছে। এইট 800 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্ব 800 বছর আগে থেকে সেটা গ্রো করছে। রোমানসরা যখন তাদেরকে তাদের ডিভাইস দেওয়া হয়েছিল, তারা কিছু ডিভাইস পাইছিল, তারা একটা সিটি বানাইছিল, এবং এটাকে অ্যাড হক ওয়েতে বানায়নি। অ্যাড হক মানে হচ্ছে জাস্ট কোনো মতে, কোনো প্ল্যান ছাড়া। এখন এখন যেভাবে মানে এখন যে সিচুয়েশন, এখন যে মানে বর্তমান যে অবস্থা, যেমন এখন আমাদের দেশে কি একটা ইমার্জেন্সি সিচুয়েশন চলতেছে, দেশে একটা তত্ত্বাবধায়ক সরকার বা কিছু একটা আছে, এটা কিন্তু মেইন সরকার না, এটা হচ্ছে অ্যাড হক গভর্নমেন্ট। অ্যাড হক মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা এই বর্তমান পরিস্থিতিতে এটাই সবচেয়ে ভালো, এর চেয়ে ভালো আর কিছু নেই। তো অ্যাড হক হচ্ছে জাস্ট সিচুয়েশন, সময়ের সাথে সাথে সময় যেভাবে চাইছে, সিচুয়েশন যেমন ডিমান্ড করছে, ঠিক সেইভাবে একটা জিনিস দাঁড়ায় গেছে। বলছে অ্যাড হক ওয়েতে হয় নাই, ঠিক আছে? এটা কিন্তু ডিড নট বিল, তারা বানায়নি।
তারা এটাকে স্ট্রাকচার করছে, খুব স্ট্রাকচার্ড ওয়েতে, খুব মেথডিক্যালি তারা হচ্ছে তাদের শহরটা বানিয়েছে। এবং তারা যেহেতু তাদের মিলিটারি স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং এর জন্য ফেমাস ছিল, তাদের মিলিটারি স্ট্র্যাটেজি প্ল্যানিং খুব ভালো ছিল। তারা কনকার্ড দ্য ওয়ার্ল্ড, তারা পুরো পৃথিবী জয় করছে। আর পৃথিবীতে এমনি এমনি জয় করে নাই, জয় করছে তাদের মাস্টারফুল মিলিটারি এন্টারপ্রাইজ দিয়ে। মাস্টারফুল মিলিটারি এন্টারপ্রাইজ দিয়ে জয় করছে। এভরিওয়্যার দে ওয়েন্ট, তারা পৃথিবীতে যেখানেই গেছে তারা সেখানেই তাদের মাস্টারফুল মিলিটারি এন্টারপ্রাইজ দিয়ে বিজয় করছে। তারা অনেক ওয়েন্ট আউট অন ক্যাম্পেইনস, তারা অনেক মিলিটারি ক্যাম্পেইনে গেছে। আচ্ছা, এবং তারা তাদের ক্যাম্পস বানাইছে, দে বিল্ড দেয়ার মিলিটারি ক্যাম্প বানাইছে কিভাবে? জিওমেট্রিক প্ল্যানে। এবং যেখানে অ্যালং দ্য গ্রিড, একটা গ্রিড, একটা ছক, সুন্দর ছকে বাঁধা একটা ইয়াতে তারা তাদের ক্যাম্প গুলা বানাতো, যেগুলো শেপ থাকতো স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার। এভাবে তারা তাদের আইডিয়াল সিটিটা ডিজাইন করছে। এই হচ্ছে নোট টেকিং। একটা আদর্শ নোট টেকিং কেমন হয়? আমি খাতা কলমে লিখতে আমার সময় লাগে বেশি, আমি টাইপ করতে পারি আলহামদুলিল্লাহ একটু ভালো। যে স্পিডে আমি খাতা কলমে লিখতে পারি তার থেকে আমি টাইপিং এ একটু বেটার, একটু ফাস্টার, যে কারণে আমি টাইপিং চুজ করি। তা আমি এই লেকচার যখন শুনি, নোটগুলো আমি হচ্ছে গিয়ে এখানের মধ্যে নিয়ে ফেলি। And আপনারা দুইটাই ট্রাই করবেন, যে আপনি কি এখানে তাড়াতাড়ি নোট নিতে পারেন নাকি এখানে। দেখেন আমি কতগুলো ওয়ার্ড নোট করছি, দেখছেন আমার ওয়ার্ড কাউন্ট কত? আমি তো একটু মডিফাই করছি, আমার 50টার মতন আমি ওয়ার্ড টাইপ করছিলাম, বুঝেন। আমি ওয়ার্ড টাইপ করছি 50 ওয়ার্ডস। যতগুলো শুনছি আমি সবগুলো ওয়ার্ড টাইপ করার চেষ্টা করছি যতটুকু পারছি। আপনাদের টার্গেট থাকবে এটা, এটা ক্লিয়ার? যে এখন দেখেন আমার এটাকেই খালি একটু হালকা এদিক ওদিক করলে দেখবেন আমার ইয়া দাঁড়ায়, আমার সামারি দাঁড়ায় গেছে। এখন আমি আজকে কাকে পাবো অ্যান্সার করার জন্য? কে আসবেন যিনি পিটিতে ভালো স্কোর করতে চান? কে আসবেন? একজন আসেন, কে অ্যান্সার দিবেন? না, জুবাই ভাই লাস্ট ক্লাসে দিয়েছেন, আজকে না। জুবাই ভাই লাস্ট ক্লাসে দিয়েছেন। ফাহমিদা জুথি আপু আসেন। আপনারা এত সময় নেন কেন সবাই? অ্যান্সার করার জন্য পাগল থাকবেন, আমি তো আপনাদেরকে নিয়ে টেনশনে আছি। হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, আমি একসময় প্রাউডলি বলতাম যে অনলাইন ব্যাচের স্টুডেন্টরা খুব সিরিয়াস, তাদের মানে সব একজনকে যদি চাইতাম 10 জন হাত তুলতো। এখন থেকে আপনার আস্তে আস্তে অফলাইনের মতন হয়ে যাচ্ছেন, খুব একটা ভাই এই আসতেছেন। টপিকটাতে আসলে পাচ্ছি না, সাহস পাচ্ছিলাম না। আপু নোট তো সব লিখে দিছি, বলেন নোট, আমি তো আপনার নোট চাইনি, আপনাকে নোট আমি লিখে দিছি, আপনি শুধু আপনার কাজ হচ্ছে এটা অ্যান্সার করা, তাই না? জি। না না, এটা তো আর কঠিন কিছু না, আসলে বিসমিল্লাহ। আমরা একটু আবার দিই কারণ টাইম যেহেতু শেষ হয়ে যাচ্ছে অন্তত। জি আপু একটু বলেন তাহলে, প্রথম ওয়ার্ড গুলাকে নিয়ে কি লিখতে পারি? রোমান পিপল, রোমান পিপল প্ল্যান টু গ্রিউ দেয়ার সিটি। প্ল্যান টু বিল্ড দেয়ার এখানে সিটি। বাট বাট they don't modify, or they don't establish their plan fulfill. আচ্ছা একটা মিনিট আপু, একটা মিনিট আমি জাস্ট এখানে কিওয়ার্ড গুলো রেখে দিই। Okay. একটু এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? প্ল্যান টু বিল্ড দেয়ার সিটি বাট দে ডোন্ট They don't fulfill, ফুলফিল or fulfill না ভাইয়া, they don't establish their plan properly. establish their plan Properly. properly। আচ্ছা তারপর? That's why
আম, আলাদা সেন্টেন্স নাকি না আচ্ছা একসাথে? আলাদাভাবে দিই, কমা দিয়েও দিতে আপনি পারি বলেন। অথবা আচ্ছা কমা আচ্ছা, দিয়ে দ্যাটস দিই। ওয়াই। দ্যাটস ওয়াই দে দেয়ার স্ট্রিট ওয়াজ ক্রুকড, স্ট্রিট ওয়াজ ক্রুকড। ওয়াজ ক্রুকেড। হ্যাঁ, জিম। ওকে, ওকে, এটা ভিউ অফ ওভারটাইম, এটা কমপ্লিট, ফুল স্টপ। আচ্ছা, দে গ্রিউ আপ দেয়ার সিটি ওভার টাইম 800 BC, সিটি ওভার। ওভার টাইম 800 আচ্ছা, আমি কিন্তু BC। কিওয়ার্ড নিছি, আপনি মনে হচ্ছে ডিরেক্ট বসায় দিচ্ছেন খালি এটাকে। এটা কিছু সেন্টেন্স আকারে সাজানো দরকার ছিল আপনার মনে হয়। রোমান এই- স্লেভ ডিভাইসেস, আচ্ছা, ডিড নট বিল্ড এ সিটি। ওকে, তাহলে দে গ্রিউ আপ দেয়ার সিটি, ভাইয়া ওভার টাইম না দিয়ে ইন 1800 BC দিতে পারেন। In তারপর 1800 BC, Romans left devices BC, Romans left devices এটা কিন্তু রোমান স্লেভ ডিভাইসেস না, যখন রোমানদেরকে তাদের ডিভাইস সহ ছেড়ে দিছে, তাদের হাতে ডিভাইস আচ্ছা, ছাড়ছে, এটা ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, did not build a city, um, they did not, আচ্ছা তাহলে এই লাইনটা কেটে দিই। They did not build their city properly, they they completed their structure uh, in ad hoc way and followed military method. তারপর They thought this is the ideal planning, uh, ideal planning. Um, what's it called? And they organize various military base camp, বেস ক্যাম্পস। জি বেস আচ্ছা, ক্যাম্পস। ভাইয়া আপনি এখানে বিল্ড ক্যাম্প লিখছেন, আমি না বেস ক্যাম্প শুনেছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বেস ক্যাম্পস ঠিক আছে, যেটা শুনছেন। ওকে, এন্টারপ্রাইজ, বেস ক্যাম্প এন্টারপ্রাইজ একসাথে লিখবো। না না না, কমা দিয়ে বেস ক্যাম্প, দেন হচ্ছে বললাম। কমা এন্টারপ্রাইজ, তারপর কমা দিয়ে কোম্পানিজ। when they uh, when they plan in geometric way, then they left some devices in their people's hand. They follow some geometrical planning like square, rectangular,
shape, and they design their city. That's they design their city to build. আচ্ছা ভাই, এখানে তো লিখতে পারি they want to they want to see their city in ideal. ভাই একটু হেল্প করেন। they built an ideal city but they designed an ideal city, সিম্পল। আমি তো এত কঠিন চিন্তা করতে পারিনি। ওকে ভাইয়া, they designed an ideal city. জি, এখন এটা হ্যাঁ, বাকি এটা থেকে delete যদি করি। কিওয়ার্ড, তাও এটা 92 তো, 92, এবার একটু কাট ডাউন লাগবে আমাদের। জি। কোন কোন লাইনগুলো একটু বাদ দিতে পারেন দেখেন তো। আপনি জিওমেট্রিক্যাল লাইনটা দুইবার দিচ্ছেন। হ্যাঁ, এখানে জিওমেট্রিক্যাল ওয়ে 77। তারপর রোমান তাদের প্ল্যান স্ট্যাবলিশ করতে পারেনি প্রপারলি, আসলে এটা ছিলই না। ওকে, আর রোমান পিপল তো না, রোমান সিটিজ আসলে, রোমান সিটিজ, রোমান সিটিতে কি ছিল, হ্যাড ক্রুকেড অ্যান্ড ন্যারো স্ট্রিটস। রোমান সিটিগুলো যে রাস্তা সেটা ছিল ক্রুকেড এবং ন্যারো। ন্যারো। বাকিটা আমি আর ধরলাম না, সেটা আপনি যা লিখছেন সেটা Just দেখেন যে বানান বা কোনো কিছু আপনি চেঞ্জ করতে চান কিনা। কোনো গ্রামার ট্রামার ভুল আছে কিনা, আমি কিন্তু এক্স্যাক্টলি পরেগুলো আপনারটা লিখে দিচ্ছি। তাই দুটো লাইন আমি আমার মতন করে একটু চেঞ্জ করছি, বাট বাকিগুলো আপনারটা রেখে দিচ্ছি। কোনো গ্রামার বা কোনো কিছু আপনি চেঞ্জ করতে চান কিনা। They thought this is the ideal learning. না ভাইয়া, ঠিক আছে। সাবমিট করি। দেখেন আম, ইন্ডিয়ার। এটা আসলে ইয়া না, এটা আসলে পুরো লাইনটাই চেঞ্জ করছেন তো, এইটা আসলে ইয়া হয়ে গেছে পুরোটা। ওরা আসলে 800 বিসি থেকে হচ্ছে এই কাজটা করে আসে, গ্রো আপ ওভার টাইম সিন্স 800 বিসি। ওই লাইনটাই পুরো ডিফারেন্ট ছিল। আচ্ছা, ইন অ্যান অ্যাড হক যেহেতু একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা এ দিয়ে শুরু হয়েছে, একটা ভাওয়েল সাউন্ড, তার আগে একটা অ্যান আসা উচিত ছিল। এটা তো একটা হবে, এটা সিঙ্গুলার এবং ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, এর আগে একটা অ্যান আসা দরকার ছিল। মিলিটারি মেথড, তো একটা অ্যাডহক ওয়ে এবং মেথডে তাদের কাজ করতে হয়েছে। আচ্ছা, দে থট দিস। আচ্ছা, আপনি বলছেন দিস, কিন্তু দেখেন এই পুরো কাজটা রোমানরা কখন করছিল, আজকে নাকি অনেক অনেক আগে? না না, অনেক অনেক আগে। পাস্টে করছে, তাহলে ওয়াজ। আচ্ছা, এখানে ওরা এটাকে ভুল দেন, এখানেও কিন্তু ভুল ছিল, দে ফলোড হওয়া দরকার ছিল এখানে। এটাও সফটওয়্যার ধরতে পারেনি, বাট এখানে হবে দে ফলোড, কারণ ওকে, সবকিছু পাস্টে আছে। তো ওরা ফলো করেছিল, দে ফলোড, দে ডিজাইন, দেখেন সবখানে পাস্ট আছে, দে ডিড নট। আচ্ছা, এন্টারপ্রাইজেস, এই যে ক্যাম্পস আছে না আপু, প্লুরাল, জি কোম্পানিজ আছে, তাতে এন্টারপ্রাইজেস থাকা দরকার ছিল, তাই না? জি। জিওমেট্রিক্যাল প্ল্যানিং, প্রত্যেকটা কনজাংশনের আগে, ইয়ার আগে সময় কমা থাকে না, কমা, লাইক, স্কোয়ার, এবং আপনি এখানে দুইটা শেপ আছে, এন্ড স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার। আমি কিন্তু নোটের সময় অ্যান্ড ছিল, তো স্কোয়ার অ্যান্ড রেক্ট্যাঙ্গুলার দুইটা কি শেপস না, শেপস। যেহেতু প্লুরাল দুইটা আছে। আচ্ছা, তাহলে এই পুরোটাকে নিয়ে আমি আরেকটা ঘষা মাজা দিয়ে আসি। কন্টেন্ট দেখেন, আপনি কিন্তু আমার অনেক কন্টেন্ট বাদ দিয়ে দিয়েছেন। আমি কিওয়ার্ড জানিয়েছিলাম, আপনি আমার অনেক কন্টেন্ট বাদ দিয়ে দিয়েছেন। জি। তো ওখান থেকে আপনার, তারপরে দেখেন আপনি যতটুকু রাখছেন 3.5, কারণ কন্টেন্ট হচ্ছে কিং, কন্টেন্টের উপরেই সবকিছু। স্পেলিং ঠিক আছে, ফর্ম ঠিক আছে, আমার 50 থেকে 70 ওয়ার্ডে আছে, গ্রামার কিছু ভুল আছে ঠিক করে ফেলি, ভোকাবুলারি আমরা একটু ঠিক করি, তখন হয়তো ঠিক আসবে, একটু মার্ক আসবে।
সেটাকে আবার করতেছি। আপনি থাকেন, এটাকে একটু পজ করে আবার একটু ঘষা মাজা। তাহলে কি বলছিল? আমরা বলি cities started growing in 800 BC. আচ্ছা, এই obviously, স্টার্টেড বানানটা ভুল হয়েছে। আচ্ছা, very good calculation. Started in an ad hoc way and followed military methods. যেহেতু এখানে আর এ বা এম দেই নাই, তাহলে এটা আমার ডেফিনেটলি একের বেশি মেথড বোঝাচ্ছে। They thought this is the ideal planning and they organized various military camps, enterprises, and এন্ড companies. কোম্পানি। They followed some geometrical planning, comma, যেহেতু একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক স্কোয়ার, যেহেতু দুইটাই আছে তাহলে মাঝখানে অ্যান্ড, এবং একের বেশি যেহেতু দুই তাই শেপস। স্টেপস। এই আবার সাবজেক্ট কি আসতেছে? আচ্ছা, ইজটা কারেক্ট করা হয়নি তখন। আচ্ছা, এখন দেখেন আবার এন্টারপ্রাইজ সেকেন্ড বিজনেস চাচ্ছে ওরা। আগে যাই হোক, ওরা আবার এক এক সময় এক একটা কাজ করে। আবারও দেই, আবার নেই, আর এক দফা ইমপ্রুভমেন্ট যাবে এখন। রিডিউ করতেছি জিনিসটাকে। এটা জানি ছিল দিস ওয়াজ, But you তাই can না? see from দিস ওয়াজ। relatively আচ্ছা, এন্টারপ্রাইজেস থাকো, এটা আসলে খুব একটা প্রবলেম নাকি বিজনেস দিয়ে দিয়ে থাকে। কিন্তু এন্টারপ্রাইজেস ঠিক আছে, এটা আবার কি সফটওয়্যারের সমস্যা। এবার সাবমিট করো, সফটওয়্যার ইস্যু 68 দিচ্ছে, এখনো গ্রামার ধরতেছে ইয়া, এটাকে ভুল ধরতেছে। এটা ঠিক থাকলে এটা 73 পাইতেন আপনি, আরো 5 মার্ক বেশি। এই তো আপনার যে সামারি, সেটা আপনি 73 পর্যন্ত ঘষা মাজা দিয়ে পাওয়া সম্ভব। প্রথমবার আসছিল মনে হয় 56, জি। এটাকে আরেকটু ইমপ্রুভ করে 73 পর্যন্ত আসতে পারে। এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আরেকবার করবো জিনিসটা। এবার আরেকজন অ্যান্সার চাচ্ছি, আর একটা জন, আপনারা কেউ একজন অ্যান্সার দেন আমার সাথে। আমার কিওয়ার্ড গুলো ব্যবহার করেন, বুঝছেন? আমার কিওয়ার্ড আসলে সবগুলো ইউজ করা হয়নি। এই কিওয়ার্ডকে একটু প্রপারলি খালি সেন্টেন্সে কনভার্ট করেন, তাহলেই হয়ে যাবে। আমি নিয়ে রাখছিলাম, কে ইউজ করবেন? কে একটু দিতে পারবেন জিনিসটা? গ্রামারটা আমার ঠিক মতন পলিশ একটা ইয়া দিতে পারবেন কে? আচ্ছা, আপনারা অনেকে অনেকে ইয়া দিচ্ছেন। আপনি কি আপনাদের অ্যান্সার গুলো পেস্ট করবো? আচ্ছা, আলামিন ভাই একটু আসেন। আলামিন ভাই, আপনি একটু আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি একটু জুবাইর ভাই এবং আরেকজন আপু, সুমন আপু, ওনাদের অ্যান্সারটা এবার পেস্ট করে জি, দেখি তো কেমন মার্ক দেখা যায়, কেমন? ওকে ভাই। একটু আমরা একটা টাইম। একটু আমরা সুমন আপুর একটা অ্যান্সার নিয়ে নেই। একটু বসে এখানে। আপু, এটাই তো আপনার না? আমরা এটাকে সাবমিট করে দেখি যে কি অ্যাসেসমেন্ট আসতেছে এখান থেকে। সুমন আপু, দেখেন আপনার যা চাইয়া। 1 নম্বর, আপনি যখন আমরা এই পুরোটা বলতেছিল রোমান জাতিকে নিয়ে, যখন যে কোনো জাতিকে রেফার করে অবশ্যই সেটা প্লুরাল। এটা একটা অ্যাসেসমেন্ট আমরা দেখতেছি। হ্যাড আ ল্যাক অফ আইডি, মানে তার কিন্তু একটা আইডিয়ার অভাব ছিল না, তার বেশ কয়েকটা মানে আইডিয়ারই অভাব ছিল। ল্যাক অফ আইডিয়াস। আচ্ছা, দেখেন, ফুল স্টপের পর সবসময় একটা স্পেস দিতে হয়। ফুল স্টপের পর স্পেস দিতে হয়, এবং তারপর যে ইয়াটা আসে সে প্রত্যেকটা সেন্টেন্স শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। অন দি আদার হ্যান্ড এর পর কমা,
এই যে হ্যান্ডের পর একটা কমা আসার কথা, the city in an ad hoc way, দেখছেন, in an ad hoc way, but it grew up over time, অথবা it was grown, মানে যদি আপনি প্যাসিভে লিখতে চান। আচ্ছা, এবং এখানেও 800 আর বিসির মাঝখানে একটা গ্যাপ দিতে হবে আপনাকে। আচ্ছা, আফটার এইজেস, এইজেস মানে হচ্ছে অনেক অনেক যুগের পর। তো প্লুরাল আগে কখনো সিঙ্গুলার বসে না, এটা হবে না, এবং এটা কমা হবে এইজেস এর পর। আর্কিটেকচার, ফাইন আর্কিটেকচার অ্যান্ড ইট ওয়াজ, এটা কমা আসার দ্বারা লাগতো, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স করতেছেন, অ্যান্ড এর আগে কমা। গ্রাজুয়ালি দে বিল্ড দ্য ফাইনেস্ট সিটি এভার, মানে গ্রাজুয়ালি দে বিল্ড। আচ্ছা, আমরা যদি এটাকে আরেকবার দেখি, আমরা যদি এটাকে একটু হালকা পাতলা ঘষা মাজা করি আসেন। রোমান্স had a lack of ideas But you can see from the relatively about growing their city probably, and they had crooked and narrow streets. যদি আমরা ঠিক করি, on the other hand, comma, they could not build the city, কিভাবে, একটা ad hoc ওয়েতে, but it grew up over time, অথবা it grew up in 800 BC. Left devices শুধু এমন না, after ages, একটু পর, they built a military camp which was designed by a fine architecture, and it was square and rectangle in shape, square and rectangular in shape. Gradually, they built the finest city ever. সুপারলেটিভ আগে সবসময় দা বসে। এখন দেখি এইটা কেমন আসে, একটু ইমপ্রুভ করে দিলে এইটা কেমন আসে আমি। আচ্ছা, ও আচ্ছা, দেখেন এখন একদম 68 চলে আসে, দেখছেন। ও, ওরা বলছে ওয়ার্ডিং কুড বি মোর কনসাইজ, ইন শেপ না দিলে আরেকটু ভালো হয়। আমরা জানি যে স্কোয়ার এবং রেক্ট্যাঙ্গুলার তো শেপই, তাহলে এটা না বলি, আমরা একটু হালকা জাস্ট এইটাকে চেঞ্জ করি। আর এই বাটের আগে একটা কমা দেওয়া দরকার ছিল, দাম কোথায় আছে, আমাদের বাট কই ছিল, বাট But you can see সেখানে from the relatively ইন crooked শেপটা বাদ দিয়ে দিই। and narrow streets of the city of Rome as they look from above today, you can see that again the city grew in a fairly ad hoc সাবমিট way, করি as আমরা। I mentioned. ডিজাইন বাই আগে এখন ভুল ধরতেছে। আচ্ছা ঠিক আছে, এটারও ঠিক করি, এটারও ঠিক করি। ডিজাইন বা, এটা কি জানি কিনা যে যদি একটা ইয়া দিয়ে করা হয়, বাই এর পর But নর্মালি you can মানুষ see আসে, from the ডিজাইন বাই relatively এই crooked ফাইন and আর্কিটেক্ট, narrow streets of the city of এটা হচ্ছে বেটার, অথবা উইথ ফাইন আর্কিটেকচার। দেন এখন আপনার কন্টেন্ট, আপনার স্পেলিং, আপনি কন্টেন্ট সবগুলো কভার করছেন, এটা একটা ভালো জিনিস। স্পেলিং ঠিক আছে, ফর্ম ঠিক আছে, গ্রামার ঠিক আছে, বাট ভোকাবুলারি আপনার আরেকটু রিচ হইতে পারতো। ভোকাবুলারিতে আপনি মার্ক পাননি। আপনার যেহেতু ভোকাবুলারিতে কোনো মানে এক্সট্রাঅর্ডিনারি কোনো ভোকাবুলারি নেই, আপনি ওখানে কোনো মার্কই দেয়নি, ওখানে 15 মার্ক আপনার মিসিং। বাট স্টিল 45 থেকে 75, 30 মার্কের জাম্প আসতে পারে যদি আপনি কি করতে পারেন। আমি এটা তাও দিয়ে রাখি আপনাদের ইয়েতে, যদি আপনাদের এই জিনিসগুলো আপনি টেক কেয়ার করতে পারেন, আপনার স্পেলিং, তারপর গ্রামার এবং কন্টেন্ট, এগুলো কভার করতে পারলে 35 থেকে 75 পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে জিনিস। এইবার তাসনিম জাহান রিয়া আপু একটা বলছেন, ওইটা একটু দেখি কি বলছেন আপনি। আপনার অ্যান্সারটা আমরা একটু দিই। ভালো, এই যে অ্যান্সার দিচ্ছেন তাও এটা ভালো যে আমরা এটা করতে পারি। লেকচারার্স এটা সাবমিট করে দিই, কত আসে।
তো চমৎকার। আপনার মাশাআল্লাহ কোনো স্পেলিং মিস্টেক নাই, কোনো ইয়া নাই, ভোকাবুলারি রেঞ্জ মোটামুটি ভালো, খুবই ভালো আনসার দিচ্ছেন আপনি। আচ্ছা, একটু দেখি তাসনিম জাহান রিয়া আপু, আপনি একটু আনমিউট করেন তো, একটু আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ওই আমি যে কিওয়ার্ড গুলো নোট করছিলাম ওখান থেকেই লিখছেন তো? হ্যাঁ, ওইখান থেকে আবার আমি একটু কিছু আর নিজের কিছু মতো অ্যাড করে করছেন লিখছি। না? এই যে লেকচার জি ওয়াজ মেইনলি অ্যাবাউট রোমান সিটি, এটা লিখছেন। আচ্ছা, in the জি beginning the speaker said that narrow city of, আচ্ছা ন্যারো স্ট্রিট, আসলে ন্যারো সিটি না, ন্যারো সিটি অফ আর আচ্ছা। রোমান সিটি, এটা সফটওয়্যার ধরতে পারেনি। ধরতে পারলে কিন্তু কেটে দিবে, তাই না জি আপু? জি ন্যারো সিটি জি অফ আর জি রোমান জি সিটি তো হয় না নাকি? জি জি আচ্ছা। Later he said it was interesting and one day we left with our own devices. We না আসলে Romans. আচ্ছা, here the speaker also mentioned basically based on a military campaign, also talked about various military camp, দুইবারই মিলিটারি ক্যাম্পেইনস রিপিটেশন আসছে। আহ আপনি কোনো টেমপ্লেট ফলো করতেছেন? জি ভাইয়া। টেমপ্লেট ফলো করতেছেন কেন? না না, শিওর? হ্যাঁ টেমপ্লেট তো ওভাবে ফলো করিনি ভাইয়া। আমিও পিটি এক্সামিনার তো, তোমারও চোখে কিছু দিয়ে ধরা পড়ে। জি, আমি এগুলো যদি, করছিলাম তো কয়েকটা, আবার দেখছিলামও কয়েকটা, দেখে আর কি আইডিয়া আচ্ছা, দিয়ে লিখছিলাম। সেটা একটু রিস্কি আর কি, যদি কখনো হিউম্যান চেক দেয়, সফটওয়্যার যদি কখনো হিউম্যান চেক দেয়, মাঝে মাঝে যদি এই টাইপের অ্যান্সার পায়, স্পেশালি এই জিনিসগুলো, লেকচার ওয়াজ মেইনলি ইন দ্য বিগিনিং, এটা দিয়ে শুরু হয়েছে কথাটা, এই যে ইন্টারেস্টিং, এই এই জিনিসগুলো আর কি, এগুলা আমাদের ভয় লাগে। আর সেগুলা যদি কখনো হিউম্যান চেক হয় ভয় আসতে পারে। সফটওয়্যার পার পেয়ে যাইতে পারেন, সমস্যা নেই, বাট যদি ইয়া আসে, যদি মানুষ চেক করে, একটা রিস্ক থেকে যায়। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। একটু আমার কাছে আসলে অ্যান্সারটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে। আপনাকে সফটওয়্যার মার্ক দিছে আলহামদুলিল্লাহ। আহ যদি এটা আপনি ইউজ করতে পারেন তো ভালো, বাট যদি এটার কারণে কখনো হিউম্যান চেক হয়, আমি ওটা নিয়ে ভয় আছি যে ওটা কেটে দিতে পারে কিনা। ঠিক আছে, আচ্ছা। আলামিন ভাই, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ ভাই। হুম। আচ্ছা, এখন আমরা তাহলে একটু আবার আমাদের সেই কিওয়ার্ড গুলো নিয়ে আসি। আমরা কয়টা ভ্যারিয়েশন দেখতেছি, আর কি অবস্থা। আমরা এবার কিওয়ার্ড গুলোকে সেন্টেন্সে কনভার্ট করি তো, আসুন। In 800 BC, Roman people built, আমি একটু অন্যভাবে লিখছি ভাই। হ্যাঁ হ্যাঁ, বেশি রোমান্স Roman people built a city, বিল্ড এ সিটি, but their road were crooked. তাহলে এটা বলি উইথ ক্রুকেড এন্ড ন্যারো স্ট্রিটস। হ্যাঁ, crooked and narrow streets. একটা সেন্টেন্স। আচ্ছা, তারপর Because they don't plan it properly. বিকজ দে ডোন্ট নাকি ডিড নট, ভাইয়া পাঁচটা করছে না? Sorry, did not plan. প্ল্যান ইট প্রপারলি। আচ্ছা, তারপর Uh, but they did not build their city an ad hoc way because এই যেটা ভালো কথা বলছে, ওকে এখানে চলে আসি। দে ডিড they নট did not বিল্ড their a city city an ad hoc way in an ad hoc and way, but structured it because নাকি? they are really আমি না লিখছি ভাই, আমার ভাইয়া কিওয়ার্ড because ইউজ করে they না, are আর কিচ্ছু really লাগবে না, নিজের থেকে কিচ্ছু যোগ করা লাগবে না, খালি okay কিওয়ার্ড গুলা সেন্টেন্সে but বানান। আর কিচ্ছু লাগবে না আমার, খালি এটারে বানান ভাই, সব দিয়ে দিছি, চেঞ্জ করেন না বেশি। সে তারা স্ট্রাকচার করছে এটাকে, এই সিটিকে, কিভাবে structured হ্যাঁ লেখা আছে, কি মেথডিক লিখছে? আচ্ছা, মেথডিক্যালি, শেষ, methodically সিম্পল কথা। okay কিওয়ার্ড কে সেন্টেন্স বানান, দে ডিড নট বিল্ড দ্য সিটি ইন অ্যান অ্যাড হক ওয়ে বাট স্ট্রাকচারড ইট মেথডিক্যালি। আচ্ছা, methodically তারপর হুম, ওদের যে মিলিটারি স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং ছিল, ওরা পুরো পৃথিবী জয় করতে পারছে ওদের ইয়েটা দিয়ে, তাই না?
they had কি হ্যাঁ ভাই, ওদের দে মিলিটারি স্ট্র্যাটেজি ভালো হ্যাড ছিল না খারাপ ছিল? রিয়েলি গুড অ্যাট, অনেক ভালো ছিল। ওরা বলে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মিলিটারি স্ট্র্যাটেজি প্ল্যানিং কনকোর্ড দ্য ওয়ার্ল্ড। They স্ট্র্যাটেজি had a brilliant military strategy, অ্যান্ড planning, প্ল্যানিং। ওরা কি uh, করছিল? conquered ও জয় করছিল, কনকার্ড দ্য ওয়ার্ল্ড। the world কি দিয়ে? উইথ দেয়ার with their মাস্টারফুল army, master, মিলিটারি এন্টারপ্রাইজ এভরিওয়্যার military দে ওয়েন্ট। enterprise. Didn't out on campaign. তো They হয়ে গেছে built ভাই, some পুরোটাই হয়ে গেছে। geometrical, okay, দে বিল ক্যাম্পস, তারা ক্যাম্প camps, বানাইছিল কি দিয়ে? উইথ rec- জিওমেট্রিক square প্ল্যানস। and rectangle plan, like square and rectangular way. আচ্ছা, উইথ স্কোয়ার এন্ড রেক্ট্যাঙ্গুলার শেপস নাকি? Hmm. They তারপর built a ideal city. they designed an ideal city. An ideal city. একটু ওয়ার্ড বেশি আছে না ভাইয়া, তাহলে কিছু বাদ দিতে হবে নাকি? জি, এটা বাদ দিয়ে দিই। ওকে। দেন বানান টানান সব ঠিক আছে কিনা? In an ad hoc way, but structured methodically. They had a brilliant military strategy and planning and conquered the world with their masterful military enterprise. Everywhere they went out on campaigns, they built camps with geometric plans along the grid with square and rectangular shapes. They designed an ideal city. একটু সুন্দর করতে পারি, বলি দাস এইভাবে they designed an ideal city. সাবমিট দিব? হ্যাঁ ভাই। আর খালি কি চাই? তো দেখেন আবার এখন চাই রোম, দারুণ হচ্ছে। ঠিক আছে, দেই, কি আছে, এটাই চাই সেটাই দেই। দেখেন কি করছে, আমরা কিন্তু জাস্ট কিওয়ার্ড গুলোকে জাস্ট একটু হালকা করে সেন্টেন্সে কনভার্ট করছি, আর তো But you বেশি can কিছু see চেঞ্জ করি নাই, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, যদি কিছু ভোকাবুলারি একটু চেঞ্জ করা যেত, কিরকম বলি? ধরেন দে বিল্ড বলা আছে, যদি আমরা বলতাম দে ডেভেলপড আ সিটি, আচ্ছা, তারপর এখানে আবার দেখেন বিল্ড, তাইলে আমরা আবার বলতে পারতাম দে ডিড নট লে দ্য ফাউন্ডেশনস। বিল্ড না বলে লে দ্য ফাউন্ডেশন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আচ্ছা, যেমন আমি এখানে একটু ওয়ার্ড দিচ্ছি ব্রিলিয়েন্ট। আচ্ছা, তারপর একটু চেঞ্জ চেঞ্জ করতে পারতাম, ধরেন যে আবার দে বিল্ড ক্যাম্পস, বিল্ড। আমরা they created, they established camps. একটু এদিক ওদিক যদি আমরা চেঞ্জ করতে পারতাম তাহলে ভোকাবুলারিতে আমাদের আরেকটু বেশি মার্ক থাকতো। বাট ওভারঅল দেখেন আপনার মার্ক ভালো, আপনার মার্ক ভালো। জি ভাই। ঠিক আছে, ঠিক আছে। মেইন এখানে কথা ভাই হচ্ছে, হচ্ছে আপনার নোট নেওয়াটাই হচ্ছে মেইন। মেইনই আছে নোট। যদি নোট থাকে আপনার লেখার জন্য মাল মশলা থাকবে। টেমপ্লেট ইউজ না করাটা ভালো ভাইয়া, এই যে মৃণাল ভাই জিজ্ঞেস করছেন, টেমপ্লেট ইউজ করলে সফটওয়্যার হয়তো সবসময় ধরতে পারে না, বাট মাঝে মাঝে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একজন হিউম্যান চেক করে, আপনারা জানেন কিনা, কারেন্টলি কিন্তু হিউম্যান চেক করে। মাঝে মাঝে আমারও ডাক আসে, আমি কিন্তু পিয়ারসন এর একজন ইনস্ট্রাক্টর এশিয়া প্যাসিফিকের জন্য। তো তখন যদি একজন মানুষ দেখে, আমি দেখছি আমার কাছে 1 সেকেন্ডে মনে হয়েছে যে এটা টেমপ্লেট, পড়া মাত্র আমার কাছে মনে হয়েছে এটা টেমপ্লেট, তাহলে আমি কি করব? সফটওয়্যার দিচ্ছে এত মার্ক, আমি সেখান থেকে হয়তো 30-40 মার্ক কেটে দিব, এবং ফাইনাল মার্ক কিন্তু সেটা, বুঝছেন? ফাইনাল তাহলে মার্ক কি ভাই কিন্তু সেটা, দুইবার চেক হয় ভাই এটা? না সবারটা না, কখনো কোনো র্যান্ডম চেক দেয়, এটা কিন্তু খুব কম, যদিও খুব রেয়ার, মানে খুব বেশি আসে না, কপাল বুঝছেন? খারাপ থাকলে লেগে যাইতে পারে আর কি। বাট এখন যদি একান্তই লেখার মতন কনফিডেন্স না থাকে তাইলে আপনি লেখেন, কারণ আমার কিন্তু রিসোর্স ব্যাংকে টেমপ্লেট দেওয়া আছে, যাদের একান্তই হুম। লিখতে সমস্যা, গ্রামার ট্রামার সবকিছু নিয়ে, যে আমি নিজের থেকে লিখতে গেলে কষ্ট হবে, তাইলে আপনি এটা ইউজ করেন। কিন্তু এটা আপনার রিস্ক, আমি কখনো এটা এনকারেজ করি না। আমি কখনো দেখবেন টেমপ্লেট শিখাই নাই, টেমপ্লেট বলিও না, জাস্ট এটা আপনার রিস্কে, যদি কেউ করতে চায় সেটা তার রিস্কে। মার্ক চলে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে ভাই
ইন্নালিল্লাহ, কিচ্ছু করেন না। আচ্ছা, তো ঠিক আছে ভাইয়া। বাট দেখেন, আমরা যখন লিখতেছি খুব আহামরি ভোকাবুলারি হয়তো আমরা লিখতে হয়নি, জাস্ট নোট গুলাই জাস্ট একটা একটা সেন্টেন্সে কনভার্ট করে ফেলছি, আমরা এখান থেকে মার্ক চলে আসছে। হুম হুম। জি তাই ভাই, না? বুঝতে পারছি। ঠিক আছে, তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, টেমপ্লেট নিয়ে গবেষণা করার দরকার নেই, যদি বলছি তো যাদের একদম লাইফ সেভিং অবস্থা, যাদের হচ্ছে গিয়া সেটা তাদের তারা ইউজ করতে পারেন, যেহেতু মাঝে মাঝে কাজ করে, এই জন্য আমাদের দেওয়া আছে। সফটওয়্যার ধরতে পারে না, সফটওয়্যার ধরতে পারে না, এটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। সফটওয়্যার মার্ক দিবে। জাস্ট আমি আমি তো আসলে চাই যে সব সময় না, হিউম্যান সবার গুলা চেক করে না, এটাও একটা মজার জিনিস। হিউম্যান সবার গুলা চেক করে না, র্যান্ডম, হয়তো 100 জনের মধ্যে 5 জনেরটা চেক করে। 100 জন পরীক্ষা দিলে 5 জনেরটা চেক করে, তাদের দেখবেন রেজাল্ট একটু দেরিতে আসে। যাদের রেজাল্ট একদিনের মধ্যে আসে এদেরটা চেক টেক হয়নি, যাদের রেজাল্ট 2 দিনে আসছে, ইয়াতে আসে। ঠিক আছে ভাই, নাকুল টাকুল লাগবে না ভাই, আমার কথাই তো আছে না, বাংলায় আছে আপনাদের, আপনি ইন্ডিয়ানদের দেখবেন কোন দুঃখে। আমার ক্লাস করতে ইন্ডিয়ান স্টুডেন্ট আসে, পাকিস্তানি স্টুডেন্ট আসে, নেপালি স্টুডেন্ট আসে, আপনারা কেন ভাই অন্যখানে যাবেন? এখানে থাকলেই তো হয়ে যায়, তাই না? 100 জনের মাঝে যেন আমি না হই। আচ্ছা ঠিক আছে, দোয়া করি আপনারা কেউ না হন, আপনাদের কারো খাতা যেন কোনো মানুষ চেক না করে, এটা দোয়া করি যান। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সামারাইজ স্পোকেন টেক্সট। অডিও লেকচার শুনবো, অডিও লেকচার শোনার পর মানে শুনতে শুনতে যতগুলা ওয়ার্ড আমি নোট করতে পারি নোট করে ফেলবো। যারা পারেন তারা কিবোর্ড ইউজ করে এখানের মধ্যে নোট করে ফেলেন, এটা বেটার। এখানে অনেক ওয়ার্ড নোট করতে পারবেন, এবং আপনাকে কিন্তু ওয়ার্ড গুলো আবার টাইপ করতে হবে না, আপনার অলরেডি লেখা আছে। জাস্ট এগুলোকে মডিফাই করে সেন্টেন্সে নিয়ে আসেন, দেখবেন 83-র নিচে নামবেন না যদি আপনার গ্রামার স্পেলিং সব ঠিক থাকে। 83-র নিচে আপনি নামবেন না, যদি ভোকাবুলারি একটু ভালো দেন তাহলে 90 আউট অফ 90 যদি ভোকাবুলারি ঠিক থাকে। দোয়া দোয়া সবার জন্য দোয়া, সব সব দোয়া, মানে সব যাতে ঠিক মতন হয়। এই পার্টে 10 মিনিট টাইম ফিক্সড, এক্স্যাক্ট 10 মিনিট টাইম। ঠিক আছে, তো মেইন যেটা কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নোট করা। যত বেশি পারেন নোট নেওয়ার চেষ্টা করেন, সেটাই আপনাকে হেল্প করবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আশা করি ইনশাল্লাহ আমাদের আর এই কোয়েশ্চেন নিয়ে প্রবলেম থাকার কথা না। মেইন কথা হচ্ছে নোট নিবেন, এবং সেটা কারেক্ট গ্রামার এবং ইয়া নিয়ে লিখবেন। নিজের থেকে খুব বেশি জিনিসপাতি অ্যাড করেন না, বেশি মাল মশলা অ্যাড করেন না। অনেকে দেখছি কি যে আমরা কিওয়ার্ড বাদ দিয়ে অন্যভাবে অ্যান্সার করার চেষ্টা করছি, তাদের মার্কটার কমে গেছে। কিওয়ার্ড যা আছে এটারে সুন্দর মতন কাজে লাগান, ডানে বামে বেশি যায় না, এটারে ঠিক মতন কাজে লাগান, আপনার হয়ে যাবে। যদি একটু ভালো ভোকাবুলারি ইউজ করতে পারেন ভালো, ইউজ করতে না পারলে কোনো সমস্যা নেই। আপনি 90-তে যদি 83-ও পান, তার মানে আপনি 26 মার্কের মধ্যে, এই কোয়েশ্চেন তো 26 মার্ক, 26 মার্কের মধ্যে আপনি 24, 24.5 পাচ্ছেন, বিশাল মার্ক, চিন্তা করতে হবে না। অডিওটা আরেকবার শোনাবো? আচ্ছা ঠিক আছে, শোনাবো, কোনো সমস্যা নেই, আসেন শুনুন। আচ্ছা, এটারে আমি লিঙ্ক করেন, এইটারে আমরা নিয়ে But you can see from the relatively crooked and narrow streets of the city of Rome as they look from above today, you can see that, again, the city grew in a fairly ad hoc way, as I mentioned. It wasn't planned all at once. It just grew up over time, beginning in the 8th century BC. Now, this is interesting because what we know about the Romans is when they were left to their own devices, and they could build a city from scratch, they didn't let it grow in an ad hoc way. They structured it in a very methodical way that was basically based on military strategy, military planning. The Romans, they couldn't have conquered the world without obviously having a masterful military enterprise, and they everywhere they went on their various campaigns, their various military campaigns, they would build camps, and those camps were always laid out in a very geometric plan along a grid, usually square or rectangular. So when we begin to see the Romans building their ideal Roman city, they turn to that so-called castrum or military camp design. ঠিক আছে,
এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি প্রত্যেকটা, আমি চেষ্টা করছি প্রত্যেকটা লাইন থেকে ওয়ার্ড বের করতে, যতটুকু পারি আমি ওয়ার্ড নেওয়ার চেষ্টা করছি। কন্টেন্ট আমার জন্য 4/4 এবার সেটাতে ভোকাবুলারি কি দিব, গ্রামার কি দিব, স্পেলিং কি দিব, এটার উপর ডিপেন্ড করতেছে আমি 90 পাবো নাকি 60 পাবো। অ্যাটলিস্ট কন্টেন্টে আমার মার্ক কমবেন, বুঝছেন? জুবাইর ভাই, আপনারটা কালকে পলিশ করছি। হ্যাঁ, আজকাল না করে কালকে করছি না আপনারটা। তো ঠিক আছে, এই হচ্ছে আমার সামারাইজ স্পোকেন টেক্সট। আমাদের আরেকটা ক্লাস আজকে আমরা করবো। আশা করি এটাতে আপনাদের আর কোনো প্রবলেম নাই।